পড়ো। পরিমলের এখনো বিশ্বাস হচ্ছে না ঘটনাটা। সকালে বিজয় ফোন করে খবরটা দিল যে কাল অফিস থেকে ফেরার সময় সাথীর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সাথী আর বেঁচে নেই। পরিমল বুঝতে পারছে না ড্রয়িং রুমে বসে গতকাল সন্ধেবেলা অতক্ষণ ধরে যে মানুষটি তার সাথে কথা বলে গেল সেটা তাহলে কে। আজ 4 বছর হয়ে গেল পরিমল কলকাতা ছেড়ে পাহাড়ের এই স্কুলটায় পড়াতে চলে এসেছে। আর এই 4 বছরে পৃথিবীটার অনেক কিছু বদলে গেলেও তার মনটা পড়ে আছে এখনো 13C বাগবাজার স্ট্রিটের সেই মেস বাড়িটায়। ওখানেই তার সাথে প্রথম আলাপ হয় পাশে মেয়েদের মেসে থাকতে আসা সাথীর সাথে। পাশাপাশি মেস ও এক কলেজ হওয়াতে প্রথমে হালকা চোখাচোখি, তারপর একটু আধটু হাসি, ছোটখাটো কথাবার্তা, এবং শেষে সেটাই একটা দুষ্টু মিষ্টি প্রেমের পরিণতি পেতে বেশি সময় নেয়নি। গোল বাঁধল হঠাৎ সাথীর বিয়ে ঠিক হওয়াতে। পাত্র ভালো চাকরি করে, সাথীর পরিবারের অবস্থাও তখন তেমন ভালো ছিল না, আর সর্বোপরি পরিমল সে সময় মাস্টার্স ডিগ্রি পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। ফলে বাস্তবে যা হওয়ার তাই হলো। সাথীর বিয়ে হয়ে গেল সেই সরকারি চাকরিওয়ালা বড়লোক ছেলেটির সাথে। এর কয়েক মাস পরেই পরিমল পাহাড়ের এই স্কুলে পড়ানোর চাকরিটা পায়। একরাশ অভিমান, ক্ষোভ আর আফসোস নিয়ে সে কলকাতা ছাড়ে, কিন্তু মনে মনে ছক কষতে থাকে কিভাবে সাথীকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনা যায়। মাঝে 4-5 বার ফোন করে পরিমল বুঝেছিল সাথী তাদের এই পুরনো সম্পর্কটা বাঁচিয়ে রাখতে কোনোরকমভাবেই আর তেমন আগ্রহী নয়। আশপাশের বন্ধু বান্ধবদের থেকেও সে জানতে পারে সাথী তার নতুন ঘর, সংসার আর চাকরিওয়ালা বরকে নিয়ে বেশ সুখেই আছে। পরিমলের অভিমান এবার ধীরে ধীরে রাগের চেহারা নিতে থাকে। এই পাহাড়েই তার প্রথম আলাপ হয় এক বৌদ্ধ তান্ত্রিকের সাথে। পরিমল পাহাড়ি স্কুলে তখন শিক্ষকতা করছে প্রায় 1 বছর হয়ে গেছে। সেই তান্ত্রিকের দেওয়া একটা মন্ত্রপুত লাল রঙের হাত ঘড়ি পরিমল বেনামে সাথীর শ্বশুর বাড়ি পোস্টালে পাঠিয়ে দেয়। এই ঘটনার 1 সপ্তাহের মাথায় সাথীর বর এক রোড অ্যাক্সিডেন্টে মারা পড়ে। সাথী সে সময় 7 মাসের অন্তঃসত্ত্বা। এরপর সাথীর একটা সুন্দর ফুটফুটে ছেলে হয় এবং কয়েক মাসের মধ্যে একটু বলে কয়ে সে তার স্বামীর চাকরিটাও পেয়ে যায়। এই সময় পরিমল আবার সাথীর সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু উল্টো দিক থেকে সে পায় এক অদ্ভুত শীতল ব্যবহার। পরিমল বুঝতে পারে সাথী তার ছোট ছেলে ও মৃত স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাইছে, এবং সেখানে পরিমলের জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। তারপর আরো বছর 2 কেটে গেছে। পরিমলও ধীরে ধীরে নিজের মনকে অনেক বুঝিয়েছে। সে সাথীর জীবন থেকে সরে এসেছে। শুধু মাঝে মাঝে ফেসবুকটা খুললে সাথী ও তার ছোট্ট ছেলেটার কোনো ছবি সামনে এসে পড়লেই পরিমলের বুকটা মোচড় দিয়ে ওঠে। তাই এতগুলো বছর পর কাল সন্ধ্যায় সাথীকে তার বাড়ির দরজার সামনে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সে। কিন্তু সাথী এতটাই সহজ ও স্বচ্ছন্দ ছিল যেন মনে হচ্ছিল তারা আবার সেই কলেজ জীবনের দিনগুলোতে ফিরে গেছে। মাঝের এই 4টে ঝড়ঝাপটাময় বছর কোথা থেকে যে ভ্যানিশ হয়ে গেছে সাথীকে দেখে তা কিছুতেই বোঝা যাচ্ছিল না।
সাথী বলছিল সংসারের জাঁতা কলে পড়ে দম বন্ধ হয়ে আসছিল তার। তাই ছোট ছেলেটাকে শ্বশুর শাশুড়ির কাছে রেখে অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে সে বেরিয়ে পড়েছে পাহাড়ের বুকে একটু নিজের মতো করে সময় কাটাতে। পরিমলের সব কেমন গুলিয়ে যেতে লাগলো। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। সে বিজয়কে বেশ কয়েকবার ফোন করল, উল্টো দিকে ফোন সুইচ অফ বলছে। কাল কথায় কথায় সাথী বলেছিল যে এখানে সে কোন হোটেলটায় উঠেছে। পরিমল ভাবল সাথী যে হোটেলটায় আছে সে নিজে সেখানে গিয়ে একবার খোঁজ নিয়ে আসবে। বেরোতে গিয়ে পরিমল লক্ষ্য করল বসার ঘরের যে সোফাটাতে কাল সাথী এসে বসেছিল সেখানে একটা লাল রঙের হাত ঘড়ি পড়ে আছে। পরিমল হাত ঘড়িটা চিনতে পারল, আর অমনি এক অজানা ভয় তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। এই লাল ঘড়িটাই একদিন পরিমল সাথীর শ্বশুর বাড়ির ঠিকানায় বেনামে পোস্ট করে পাঠিয়েছিল। দরজার বাইরে কেউ কলিং বেল টিপছে। পরিমল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজা খুলে দেখল সাথী থমথমে মুখে সেখানে দাঁড়িয়ে আছে। সে বিষণ্ণ মুখে বলল, খবরটা পেয়েছ? পরিমল অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন খবর? ও, তুমি তো আমাদের কলেজের পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নেই। আজ সকালে বিজয় অফিস যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। গ্রুপটাতে তাই লিখেছে। পরিমলের চোখে মুখে স্পষ্ট একটা অবিশ্বাসের ছাপ। পরিমল প্রায় চেঁচিয়ে উঠে বলল, এই এই তুমি আর বিজয় মিলে আমার সাথে কি গেম খেলার চেষ্টা করছো বলো তো? আমি সব বুঝতে পারছি। সেই কলেজে পড়ার সময় থেকে বিজয়ও চুপি চুপি তোমাকে পাওয়ার কম চেষ্টা করেনি। তারপর তোমার স্বামী মারা যাওয়ার পরে তোমার বরের চাকরিটা পেতেও বিজয় খুব সাহায্য করেছিল শুনেছিলাম। তখন তো আমায় আর পাত্তাও দিলে না। এখন দুজনে মিলে মরে যাওয়ার নাটক সাজিয়ে আমার সাথে মজা করতে এসেছো? সাথী পরিমলের কথা শুনে মিটিমিটি হাসতে লাগলো। এতে পরিমল আরো রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার নজরে পড়ল সাথীর বাঁ হাতে সেই লাল ঘড়িটা, যেটা সে এক্ষুনি তার বসার ঘরের সোফায় রেখে এসেছে। পরিমল দ্রুত পেছন দিকে ঘুরে সোফায় রাখা সেই লাল হাত ঘড়িটা একবার দেখতে যাবে ভাবল, কিন্তু পেছনে ফিরেই সে যা দেখল তা দেখে আর এক পাও সেখান থেকে নড়তে পারল না সে। সোফার সেইখানে এখন বিজয় বসে তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? সে কি তাহলে স্বপ্ন দেখছে? হাত পা অসাড় হয়ে আসছে তার। পরিমল টলতে টলতে কিছুটা এগিয়ে মেঝের ওপরে বসে পড়ল। শত শত ঘড়ির টিকটিক শব্দ তার কান মাথা ভোঁ ভোঁ করে দিচ্ছে। আস্তে আস্তে বিজয় আর সাথী তার সামনে এসে দাঁড়ালো। সাথী ভাবলেশীন মুখে বলতে লাগলো, আমার নিরীহ বরটাকে মারার আগে একবারও ভাবলে না আমার আর আমার পেটে থাকা বাচ্চাটার কি হবে? পরিমল ভয় গোঙাতে গোঙাতে বলল, তোমরা তোমরা কি করে জানলে এসব কথা? হ্যাঁ, আর ওই লাল হাত ঘড়িটা ওটা এখানে কি করছে? সাথী ম্লান হেসে বলল, বেঁচে থাকাকালীন আমরা কিছু জানতে পারিনি ঠিকই, কিন্তু মরে গেলে তো মানুষ সবটা জানতে পেরে যায়। পরিমল। পরিমলের গলা শুকিয়ে আসে। তার মানে তোমরা আর বেঁচে নেই? গত পরশু সন্ধেবেলা অফিস থেকে ফেরার সময় আমি আর বিজয় একটা ক্যাফেতে দেখা করি। সেখান থেকে বাড়ি ফেরার সময় আমি একটা মিনি বাসে উঠি। বিজয় আমার ছেলেটার সঙ্গে একটু সময় কাটাবে বলে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম করে আমার সাথে ওই মিনি বাসটাতেই ওঠে। কিছু দূর যাওয়ার পর বাসটা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ায়। ওখানেই বিস্ফোরণটা হয়।
কারণ এখনো জানা যায়নি। পুলিশের ইনভেস্টিগেশন চলছে। সবকিছু পুড়ে ছাই হয়ে যায় নিমেষে। আমাদের শরীরগুলো আর চেনার কোনো উপায় থাকে না। এখনো আমাদের বাড়ির লোকেরা শুধু জানে আমরা গত 2 দিন ধরে মিসিং। আর এর জন্য দায়ী কে জানো পরিমল? পরিমলের কানের কাছে আবার সেই ঘড়ির টিকটিক শব্দগুলো বেড়ে চলেছে ক্রমাগত। সে 2 হাত দিয়ে প্রাণপণে তার কান দুটো চেপে ধরে। সাথী বলে চলে, চুপ করে আছো কেন পরিমল? বলো কে দায়ী, বলো। দায়ী হলো পোস্টে বেনামে পাঠানো তোমার ওই লাল হাতঘড়িটা। সেদিন আমার বরের ল্যাপটপের ব্যাগের ভেতর ওটা রাখা ছিল। অচেনা মানুষের পাঠানো উপহারটা ও অফিসের এক কলিগকে দেখাতে নিয়ে যাচ্ছিল। আমার উপর ওই অফিসের কলিগটার একটু হালকা চাপ ছিল। আমরা ভেবেছিলাম সেই বোধহয় পাঠিয়েছে। ওই দিনই ওর অ্যাক্সিডেন্টটা হয়। তারপর কতদিন ঘড়িটা রাখাই ছিল ড্রেসিং টেবিলের ড্রয়ারটার ভেতর। সেদিন যে কি কুক্ষণে পুরনো জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে ওটা আবার হাতে এলো, আর আমার কেন যে ইচ্ছে করলো লাল ঘড়িটা একবার পরে দেখি। পরিমল আমতা আমতা করে বলল, কিন্তু ওটা তো তোমাদের সাথে পুরো ছাই হয়ে গেছে। সাথী এবার জোরে জোরে হাসতে থাকে। কালো জাদু করা জিনিস কি আর এত সহজে আমাদের পিছু ছাড়ে? এখন ওর ছাই থেকে আমরা যতগুলো ইচ্ছে লাল হাতঘড়ি বানাতে পারবো। এই দেখো, একটা আমার হাতে আছে, একটা বিজয়ের হাতে আছে, আর একটা আমি কাল তোমার জন্য রেখে গিয়েছিলাম। সাথী এবার সেই লাল হাতঘড়িটা পরিমলের ঠান্ডা বরফ হয়ে যাওয়া ডান হাতে পরিয়ে দেয়। তারপর পরিমলের হাত ধরে 3 জনে মিলে বাড়ির সাথে লাগোয়া গ্যারেজটার সামনে এসে দাঁড়ায়। কয়েক মাস আগেই পরিমল একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিল। পরিমল সম্মোহনের মতো বাইকটায় বসে, সেটা স্টার্ট দিয়ে বাড়ি থেকে পাহাড়ি রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্যারেজের সামনে তখনও দাঁড়িয়ে আছে 2 আবছায়া শরীর। এদিকে পরিমলের বাধা দেওয়ার কোনো শক্তি নেই আর। তার ডান হাতের লাল ঘড়িটা অনবরত টিকটিক করে ঘুরে চলেছে, আর বাইকটা নিয়ে পরিমল ক্রমে এগিয়ে যাচ্ছে একটা গভীর খাদের দিকে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।